গল্প প্রেম দরিয়ার মাঝি। লেখায় ফেহা আক্তার। কানামাছি বউ ভোজাকে পাবিতে গেছো। কানামাছি বউ ভোজাকে পাবিতে গেছো। বলতে বলতে কতগুলো বাচ্চা মেয়ে চোখে লাল কাপড় বেঁধে দেয়া এক বালিকা মেয়েকে ধাক্কা দিয়ে তার চারপাশে ঘুরতে ঘুরতে বলতে লাগলো। বালিকাটি ওদের ধরার জন্য দুহাত বাড়িয়ে এদিক ওদিক ছুটছে। কারো সাথে ধাক্কা লাগায় বালাকাটি বলে উঠে, এই তো ধরে ফেলেছি। বালিকাটি ব্যক্তিটি শরীরের হাত বুলাতে বুলাতে বলে ওঠে, কিরে শিমুল, বকুল তোরা এত মোটা হলি কিভাবে? শরীরটা কেমন যেন শক্তপোক্ত লাগছে। এই পল্টু তুই এত বড় হলি কিভাবে? রজনী দি তুই কাকে ধরেছিস একবার তো দেখ বলে। বাচ্চাগুলো খিলখিল করে হেসে ওঠে। এই তোরা হাসছিস কেন? আর কাকে ধরেছি আমি? সান্নিধ্য এই প্রথম গ্রামে এসেছে। তার বন্ধুর বাসায় গ্রামে। ওর বন্ধু রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। বন্ধু মহলে একজন রাগ করে থাকলে সেখানে আর কারো ভালো লাগে না ওদের। তেমন ওদের এক বন্ধু ওদের সাথে অভিমান করে নিজ বাড়িতে চলে এসেছে। ফোনে সকলকে ব্লক করে রেখেছে। ওদের থেকে ওর সান্নিধ্যর সাথে বেশি মাখামাখি সম্পর্ক। বন্ধু মহলে ফাটল ধরাটা নিতান্তই দুঃখজনক বিষয়। তাই সান্নিধ্য আর থাকতে না পেরে চলে এসেছে বন্ধু ব্রুয়ামের বাড়িতে। ব্রুয়ামের রাস্তা পাকা করা। রাস্তার দুপাশে ধান ক্ষেত। মৃদু বাতাস বইছে। সকালের আবহাওয়ায় সান্নিধ্যর মনটা পুলকিত হয়ে উঠল। কিছু দূর এগিয়ে যেতে দেখতে পেল কতগুলো বাচ্চা ছেলে মেয়েকে। তাই তাদের কাছে ওর বন্ধুর বাড়িতে সম্পর্কে জানার জন্য এগিয়ে যেতেই হঠাৎ একটি মেয়ে এসে তার বাহু ধরে উপরোক্ত কথাগুলো বলে। সান্নিধ্য মেয়েটি কথায় প্রচণ্ড বিরক্ত বোধ করে। হোয়াট দ্য হেল, সান্নিধ্য প্রচণ্ড বিরক্ত হয়ে বলল। আকস্মাৎ কোনো পুরুষালী কণ্ঠ শুনে বালিকা ভড়কে গেল। ছিটকে সরে পড়ল। চোখ থেকে কাপড় খুলে তাকাতে সামনে দেখতে পেল এক অচেনা পুরুষের, যার চোখ মুখে বিরক্তির আভাস পাওয়া যাচ্ছে। দেখতে লম্বা চওড়া, পরনে স্কাই ব্লু কালারের শার্ট, কালো ডেনিম প্যান্ট, হাতে ব্ল্যাক কালারের ঘড়ি। দেখতে খুব সুদর্শন। রজনী ড্যাব ড্যাব করে চেয়ে আছে এই সুদর্শন পুরুষটির দিকে। কি এই ভিনদেশী? তাদের গ্রোয়ামে তো আগে কখনো দেখেনি। রজনী মনে মনে ভাবতে লাগলো। সান্নিধ্য মেয়েটির দিকে একবার তাকালো। পরনে মেরুন রঙের শাড়ি, হাঁটুর একটু নিচে নামানো, আঁচল কোমরে গুঁজে রেখেছে। হ্যাংলা পাতলা টাইপের। টানা টানা চোখ জোড়া বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। আশেপাশে একবার চোখ ঘোরাতে দেখতে পেল বাচ্চাগুলো তার দিকে তাকিয়ে আছে। আবার মেয়েটির দিকে তাকালো। মেয়েটিকে তার দিকে ডাবাডব করে তাকিয়ে থাকায় তার বিরক্তির মাত্রা বেড়ে গেল। তাকে এভাবে দেখার কি আছে? সে কি এলিয়ে নাকি যে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে হবে? হঠাৎ নীরবতা ভেঙে রজনী বলে উঠল, আমি দুঃখিত। আসলে ওদের সাথে খেলার সময় আপনাকে ভুলে ধরে ফেলেছি। বাচ্চাগুলোকে দেখিয়ে বলল, এই চল তোরা বাড়ি ফিরতে হবে তো। এই পিচ্ছি মেয়ে শোন, সজীব সরকারের বাড়িটা কোন দিকে? রজনী চলে যাওয়ার সময় সান্নিধ্য ডাক দিল। সান্নিধ্যর ডাকে রজনী সান্নিধ্যর দিকে ঘুরে তাকালো। আপনি কি আমাকে বলছেন? রজনী পাল্টা প্রশ্ন করল। কোন তোমাকে বলছি? সজীব সরকারের বাড়িটি কোন দিকে? বাবার নাম রাজীব সরকার। হঠাৎ নিজের পরিবারের সদস্যের নাম শোনা মাত্র রজনী ভীত হলো। ও রজনী দিয়ে, এই লোকটা তো তোমাগো বাড়ির কথা কইতাছে। পল্টু ফিসফিস করে বলল, আপনি কেডা? আমাগো গ্রামে তো আপনারে আগে কখনো দেখি নাই। পল্টু সান্নিধ্যকে প্রশ্ন করল। আমি সজীবের বন্ধু সান্নিধ্য। সান্নিধ্য মির্জা। ঢাকা থেকে ওর সাথে দেখা করতে এসেছি। ওর বাড়িটা কোন দিকে? তোমারে কি চিনো ওর বাড়ি? সজীব ভাইয়ের শহুরে বন্ধু। রজনী মনে মনে আওড়ালো, আপনি সজীব ভাইয়ের বন্ধু? আমি রজনী সরকার, সজীব সরকারের ছোট বোন। সজীবের বোন শোনা মাত্র সান্নিধ্য রজনীর দিকে তাকায়। তাহলে এই সে রজনী যার কথা সজীব আমাকে বলেছিল। আপনি আমার সাথে আসুন। আর ওই তোরা বাড়ি যা।
বিকেলে আমি আসবো, রজনী ওর সাঙ্গপাঙ্গদের বলে হাঁটা দিল। সান্নিধ্য রজনীর পিছনে পিছনে গেল। একটি দোতলা বিশিষ্ট বাড়ির সামনে দাঁড়ালো রজনী। দরজা খুলে দিয়ে সান্নিধ্যকে ভেতরে আসতে ইশারা করল। সান্নিধ্য ভেতরে এসে চারপাশে একবার নজর বুলালো। রজনী ও সজীব ভাইয়া করতে করতে জোরে জোরে ডাক দিল, একবার নিচে নেমে আয়, দেখ তোর সাথে একজন দেখা করতে এসেছে। কি হলো শুনেছিস? সজীব বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছিল, ঠিক তখন কানে ভেসে আসে রজনী কণ্ঠস্বর। রজনীর আওয়াজ পেলাম মনে হলো। এ মেয়ে নিশ্চিত কোন অঘটন ঘটিয়ে। যখন কোন অঘটন ঘটায় তখনই তো তার প্রয়োজন পড়ে। সজীব ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে রজনী? আবার কোন অঘটন ঘটিয়েছিস? তোকে নিয়ে আর পারি না। আমি কি সবসময় অঘটন ঘটায় নাকি? তুই তো সবসময় অঘটন বলতে বলতে চোখ গেল সান্নিধ্য দিকে। সান্নিধ্য? সান্নিধ্যর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সজীব। ওর বিশ্বাস হচ্ছে না যে ওর সামনে সান্নিধ্য দাঁড়িয়ে আছে। এতদিন পর প্রিয় বন্ধুকে সামনে পেয়ে ওর সব অভিমান ভুলে সান্নিধ্যর কাছে ছুটে যায়। সান্নিধ্য, তুই এখানে এসেছিস? সান্নিধ্যকে চাপটে ধরে বলে সজীব। ভাই, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই এখানে এসেছিস। ছাড় ছাড়, একদম ধরবি না আমাকে, সান্নিধ্য খানিকটা রাগ নিয়ে বলল। সজীব সান্নিধ্যে অভিমান বুঝতে পেরে ওকে ছাড়ল না, বরং আর শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, আমি শরীরে ভাই, আমি খুব সরি, প্লিজ রাগ করিস না, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোদের ছেড়ে থাকবো না। আমার অনেক কষ্ট হচ্ছে তোদের ছেড়ে একা থাকতে বলে সজীবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সজীবের জড়িয়ে ধরে বলায় অনেক আগেই রাগ গলে গেছে। হাজার হলেও সজীব তার প্রিয় বন্ধু। তারপর সে খানিকটা মেকি সুরে বলল, আমাকে তো আর তুই বন্ধু ভাবিস না। ভাবলে এভাবে না বললে চলে আসতি না। রজনী হা করে তাকিয়ে আছে। কিছু বোধগম্য হচ্ছে না। নিশ্চয় কোনো ঘাবলা আছে। নয়তো তার ভাইয়ের সাথে ঢাকা থেকে কেন আসবে দেখা করতে? রহস্য, রহস্য উদ্ঘাটন করতে হবে। ডালমে তো কুছ চালা হে। কে এসেছে রে বাবা? সজীব? রজনীর ডাকে সজীবের মা ঘরে অপরিচিত ছেলেকে দেখে জিজ্ঞেস করলেন। সান্নিধ্য সজীবের মাকে সালাম দিল। সালামের জবাব দিয়ে উনি সজীবের দিকে তাকালে সজীব সান্নিধ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সজীব বাবাও আসে। রজনী দৌড়ে যেয়ে এক গ্লাস পানি এনে দেয় ওর বাবাকে। সজীব সান্নিধ্যের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। এরপর রজনীর দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলে, এই হলো আমার বাদর বোন, যার কথা তোকে আগে বলেছিলাম। কি? আমি বাদর? তুই আমাকে এভাবে বলতে পারলি? আর আমার নামে কি বলেছিস তুই ওনাকে? নিশ্চয় খারাপ কথা বলেছিস। তুই খুব পচা বলে রাগ করে উপরে চলে গেল। তুই এভাবে না বললেও পারতি সজীব, সান্নিধ্য বলে উঠল। তুই ছেলেটাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছিস কেন? যা ওকে উপরে নিয়ে যা, ছেলেটা যে কতদূর থেকে এসেছে। সজীবের বাবা বলে উঠলেন। সজীব সান্নিধ্যকে নিয়ে উপরে ওর ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল। রজনী এক দুরন্ত বালিকা। 16 বছর বয়স, এবার এসএসসি দিয়েছে। বয়স বড় হলেও স্বভাবটা একদম ছোট বাচ্চাদের মতো। সারাদিন এখানে সেখানে দৌড়ে বেড়ানো। ঘরে স্থির হয়ে একদম থাকতে পারে না। দুষ্টুমি করলে সবাই তাকে অনেক আদর করে। তার আবার একদল সাঙ্গপাঙ্গ আছে। সান্নিধ্য মির্জা 24 বছরের এক সুদর্শন যুবক। এবার অনার্স চতুর্থ বর্ষে আছে। ঢাকায় বাড়ি। বাবা মা ও বোন নিয়ে তাদের পরিবার। সজীবের সাথে তার প্রথম বর্ষ থেকে বন্ধুত্ব। রজনী যত একবার সান্নিধ্য ও সজীবকে ডেকে নিয়ে দুপুর গড়িয়ে গেলে ছেলে দুটো না খেয়ে আছে। রজনীর মা খাবার পরিবেশন করতে করতে রজনীকে বললেন। রজনী মায়ের ডাক শুনে সজীবের ঘরের দিকে এগিয়ে গেল। রজনী দরজা ধাক্কা দিতেই সান্নিধ্য দরজা খুলে দিল। ভাইয়ের ভিনদেশি বন্ধু, আপনি নিচে খেতে আসুন। আর ভাইয়া কি এই ঘরে নেই? সজীব ও আশ্রমে আছে।
ও আসলে একসাথে যাব। তাড়াতাড়ি আসবেন, দেরি করলে মা আবার আমাকে করবে বলে চলে যাওয়ার সময় রজনী আবার দাঁড়িয়ে গেল। সান্নিধ্যের দিকে একবার ঘুরে দাঁড়িয়েছে, প্রশ্ন করলো, আচ্ছা আপনার কি কোন গার্লফ্রেন্ড আছে? হঠাৎ গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করায় সান্নিধ্য কিছুটা ভড়কে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কেন, আমার গার্লফ্রেন্ড আছে কিনা জেনে তোমার কি লাভ হবে শুনি, খানিকটা রসিকতার সুরে। আরে বলেন না, ভাইয়ের ভিনদেশী বন্ধু। এই তুমি আমাকে কি বলে ডাকলে? ভাইয়ের ভিনদেশী বন্ধু, এটা আবার কেমন নাম? আমার নাম সান্নিধ্য। আমাকে সান্নিধ্য ভাইয়া বলে ডাকতে পারো? আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর আপনাকে আমি সান্নিধ্য ফান্নিধ্য ভাইয়া বলে ডাকতে পারবো না। আপনাকে আমি ভাইয়ের ভিনদেশী বন্ধু বলে ডাকবো। আপনি কি হবেন আমার প্রেম দরিয়ার মাঝি? বলে আর না দাঁড়িয়ে চলে গেল। আর এদিকে সান্নিধ্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কি আমার সাথে ফ্লার্ট করলো? সজীব ঠিকই বলেছে, এ মেয়ে আসলেই বিচ্ছু। গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম আকাশের কোণে হেলে পড়েছে। আকাশে লালচে বর্ণের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। এই যেন আল্লাহ অপার সৃষ্টি। সান্নিধ্য সজীবের সাথে বিকেলে গ্রোয়াম ঘুরতে বেরিয়েছে। ওর কখনো গ্রোয়াম ঘুরে দেখা হয়নি। ছোটবেলা থেকে কাটিয়েছে শহরের। তাই তো গ্রোয়াম ঘুরে দেখার সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চায় না। গ্রোয়ামের খোলা আকাশ, সমুদ্র বাতাস সবকিছু যেন সান্নিধ্যর মনটাকে বিমুগ্ধ করছে। দেখতে দেখতে গোধূলি নেমে আসে। তারা নদীর ধারে উপস্থিত হয়। গোধূলি বেলায় সূর্য হেলে পড়ছে পড়ছে পশ্চিম দিকে, তার প্রতিবিম্ব যেন নদীর মাঝে বিলীন হচ্ছে। এরপর নদীর তীরে ওই ফাঁকা স্থানের দিকে দৃষ্টি যেতেই চোখ যেন আধা স্তব্ধ হলো। না চাইতেনও চোখগুলো যেন বারবার চলে গেল ওইদিকে। মনে কেমন যেন বসন্তের দোলা লাগলো। মনে পড়ে গেল দুপুরে সেই বলা কথাগুলো। সেই ষোড়শী কন্যা যেটাকে তখন এক মুহূর্তের জন্য তাকে বিভ্রান্তি ফেলেছিল, তাকে হতভম্ব করেছিল। সেই দুপুরের পর থেকে মেয়েটিকে আর দেখা যায়নি। এমনি খাবার সময়ও না। তখন তার কথাগুলো মজা ভেবে উড়িয়ে দিলেও এখন সে নিজেই যেন তার প্রতি কিছু অনুভব করছে। লালচে গোধূলিতে নদীর পাড়ে রজনী তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছে। মাঝে মাঝে কি নিয়ে যেন হেসে ওঠে। তার পরনে লাল রঙের শাড়ি, হাঁটুর একটু নিচে নামানো যায় দরুন। সাদা ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো যেন গলায় ঘাড়ে ছুঁয়ে দিচ্ছে। এই দৃশ্য যেন মণিমুগ্ধকর। ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসি যেন তার হৃৎপিণ্ডে ধাক্কা দিচ্ছে। বুকে বা পাশটায় যেন প্রেমের দোলা দিল। এমন সুন্দর দৃশ্য যেন তার মনে গেঁথে রইল। অজান্তেই সজীবের আড়ালে সে রজনীর কিছু ছবি তুলে নিল। এরপর আবারও মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল ষোড়শী কন্যার দিকে। কি রজনী দি, আজ তোমার মন এত খুশি খুশি লাগছে কেন, বললে না তো? রজনী পল্টুর প্রশ্নে একবার তার দিকে তাকিয়ে কাঁচা আম লবণ দিয়ে মিশিয়ে খেতে খেতে বলে, শোন, আজ যে ভাইয়ের ভিনদেশী বন্ধু এসেছে না, তাকে একদম বরকে দিয়েছি। তখন তার চেহারাটা হয়েছিল না একবার যদি দেখতি বলে হাসতে লাগলো। কেন, কি করেছিলে তুমি? পল্টু পাল্টা প্রশ্ন করে রজনীর মুখের দিকে তাকিয়ে থাকে তার রজনীদির কথা শোনার জন্য। আমি কিছু করিনি, কিন্তু বলেছি বলেছি যে আপনাকে আমার পছন্দ হয়েছে। জানি শুনি আমার দিকে বড় বড় চোখ দিয়ে বিস্ময় নিয়ে চেয়েছিল। কি, তুমি একটা অপরিচিত ছেলেকে কিভাবে এগুলো বলতে পারলে রজনীদি? তোমার লজ্জা লাগলো না? চেনো না জানো না, হুট করে বলে দিলে। লজ্জা? লজ্জা কেন লাগবে? আমি কি সত্যি সত্যি বলেছি নাকি? এমনি বলেছি। কিন্তু রজনীদি, উনি যদি সজীব ভাই একে বলে দেয় তখন কি হবে? তোমার পিঠে কিন্তু একটা চামড়া থাকবে না। সজীবের কথা শুনে রজনীর মুখটা অন্ধকারে নেমে এলো। সত্যিই তো সজীব ভাইকে যদি বলে দেয় তখন কি হবে? ধুর, কি ভাবছি? তখন বলে দেব যে আমি মজা করেছি। আর এই রজনীদি, তুমি আবার ওনাকে সত্যি সত্যি পছন্দ করে ফেলেনি তো? শিমুল সন্দেহের ন্যায় জিজ্ঞাসা করলো।
তবে যাই বলো, শহরের বাবুকে দেখতে একদম সেই। কি সুন্দর দেখতে, কত সুন্দরভাবে কথা বলে, একদম নায়কের মতো দেখতে। আমাগো রজনীদের সাথে একদম মানাবে। ওদের কথা শুনে রজনীর কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। মনটা যেন কেমন করে উঠল। একরাশ লজ্জা এসে মনে ভিড় জমা করলো। এই রজনীদি, তোমার মুখ এমন লাল হয়ে আছে কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? হঠাৎ রজনীর মন কেন এত লজ্জা লাগছে বুঝতে পারল না। চোখের সামনে ভেসে উঠল সেই সুদর্শন মুখখানা। ধুর, কেন যে তাকে বলতে গেলাম, না বললেই ভালো হতো। অন্যকে ভড়কে দিতে যেয়ে এখন নিজেই ফেঁসে যাচ্ছি মনে মনে বলতে বলতে রজনীর চোখ গেল সামনের দিকে। কিছু দূরে দাঁড়িয়ে আছে তার ভাই ও তার শহুরে বন্ধু। এখন যদি আমাকে দেখতে পায় তাহলে আর আস্ত রাখবে না বলে রজনী পিছনে ঘুরল। ওড়না দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো যেন সজীব তাকে দেখতে না পায়। কিন্তু রজনীর চেষ্টা বৃথা গেল। সজীব ঠিকই দেখতে পেয়েছে। আর এই সব কিছু সান্নিধ্য ভালোভাবে পরখ করেছে। তার নজরে কিছু এড়ায়নি। সজীব রজনীকে এই ভর সন্ধ্যায় দেখে কেঁপে গেল। রজনী বলে সজীব জোরে এক ডাক দিল। আকস্মাৎ ভাইয়া কণ্ঠ শুনে রজনী দৌড় দিল। রজনী, দৌড় দিবি না বলে দিলাম কিন্তু। তোর আজ খবর আছে। একবার ধরতে পারলে মজা বোঝাবো। কিন্তু কেন, শুনে কার কথা? ওই শিমুল, বকুল, পল্টু, পালা তাড়াতাড়ি। সজীব ভাইয়া ধরতে পারলে আস্ত রাখবে না বলে দৌড়ে যাওয়ার সময় পা পিছিয়ে পড়ে গেল। আচমকা ওর এমন পড়ে যাওয়া দেখে ওরা দুজনে হতভম্ব হয়ে গেল। ওরা দৌড়ে রজনীর কাছে গেল। ওই তোকে না করছিলাম না না দৌড়াতে, তারপরও দৌড় দিলি, বেশ হয়েছে। এবার বোঝ মজা। ভাইয়ের ঝাড়ি খেয়ে রজনী একবার আর চোখে সান্নিধ্য দিকে তাকালো। কেমন যেন লজ্জা লাগছে। ওই কথাগুলো বলার পর আর সান্নিধ্যের সামনে পড়েনি। ইস্কি লজ্জা। এরপর কোমরে ব্যথা অনুভব হওয়ায় দৃষ্টি সরিয়ে সজীবের দিকে তাকায়। আমার কোমর মনে হয় ভেঙে গেল। উহু, কি ব্যথা! এই সব দোষ তোর। তোর জন্য আমার কোমর ভাঙলো। আমার কোমর যদি ভাঙে না তাহলে তোকে কোমর ভাঙা বউ এনে দিব বলে দিলাম, কান্নার সুরে বলতে লাগলো। ওই আমার জন্য তোর কোমর ভাঙলো কি করে? আমি কি তোকে ফেলে দিয়েছি নাকি তোকে বলেছি তুই দৌড় দে তারপর পড়ে যা? আবার বলছে কোমর ভাঙা বউ এনে দিবে। নিকুচি করেছে তোর বউয়ের। তোর এনে দেয়া বউ আমি নিব নাকি? আমার বউ আমি নিজে ঠিক করব। তোর জন্যই তো আমি দৌড় দিলাম। তুই যদি না বকতি তাহলে আমি দৌড় দিতাম নাকি? আর এই তুই কি বললি আমার পছন্দের মেয়েকে তুই কখনো মেনে নিবি না? ঠিক আছে, আমিও দেখব। শোন, তুই নিজে স্বীকার করবি তুই আমার পছন্দের মেয়েকেই বিয়ে করবি। হুমেই রজনী কথা বলবে। মিলিয়ে নিস। এই যে ভাইয়ের ভিনদেশী বন্ধু, আপনিও মিলিয়ে নিয়েন পড়ে যেন আবার ওর পক্ষে কথা বলবেন না। রজনী নিজেকে স্বাভাবিক করে সান্নিধ্যর উদ্দেশ্য বলল। হয়েছে, এবার চল, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে বলে কোলে নিল সজীব রজনীকে। সান্নিধ্য তাকিয়ে আছে রজনীর দিকে, যে এখন সজীবের কোলে উঠে আনন্দে আটখানা হয়ে আছে। সে যদি কোলে নিতে পারত রজনীকে। এরপর নিজের চিন্তাধারা দেখে নিজেকে ধিক্কার জানালো। ছি ছি, আমি এগুলো কি ভাবছি? রজনী আমার বন্ধার ছোট বোন। ছি, তোর এতটা অধপতন হয়েছে? কি রে সজীব, রজনীকে কেন কোলে নিয়েছিস তুই? ওর কি হয়েছে? রজনীকে কোলে দেখে ওর মা জিজ্ঞেস করলো। তোমার গুণধর মেয়ে দৌড়ানোর সময় পড়ে গেছে, অঘটন ঘটন পটিয়েছি যে সে। বলতে বলতে রজনীকে ঘরে দিতে গেল। সান্নিধ্য ওর পিছু পিছু গেল। কি বললি, আমি অঘটন ঘটন পটিয়েছি? আমাকে দেখে কি তাই মনে হয়? এই যে ভাইয়ের ভিনদেশী বন্ধু আপনার, ও কি তাই মনে হয়? সান্নিধ্যকে উদ্দেশ্য করে। সান্নিধ্য রজনীর প্রশ্নে থমকে গেল। মনে মনে বলতে লাগলো, মেয়ে, তুমি আসলে অঘটন ঘটন পটিয়েছি। আমার মনে তুমি অঘটন ঘটিয়েছ। পরক্ষণে মুখে বলল,
না, তুমি তো অনেক ভালো মেয়ে। সজীবই পচা, তুমি ওর কথায় কান দিও না। এখন তুমি রেস্ট করো, বলে ওরা দুজন চলে গেল। সান্নিধ্য একবার রজনীর দিকে তাকাতে দুজনের চোখের সন্ধি ঘটল। এরপর আর না দাঁড়িয়ে ঘর থেকে চলে গেল। পরের দিন সকালবেলা সান্নিধ্য বাইরে বের হয়েছে সকালের হাওয়া খেতে। প্রকৃতির সকালের মণিমুগ্ধকর দৃশ্য যেন সবাইকে বিমুগ্ধ করে। ও একটি পুকুর পাড়ে পেয়ারা গাছের নিচে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ কানে ভেসে আসলো, এই যে ভাইয়ের ভিনদেশি বন্ধু, সকাল সকাল হাঁটতে বেরিয়েছেন বুঝি। কারো কণ্ঠ শুনে সান্নিধ্য আশেপাশে একবার চোখ বুলালো, কাউকে দেখতে না দেখতে পেয়ে মনে মনে বলে উঠল, আচ্ছা আমি কি ভুল শুনলাম নাকি? এখানে তো কাউকে দেখছি না। কিন্তু মনে হলো রজনীর কণ্ঠ শুনতে পেলাম। এই যে এদিক ওদিক কি দেখছেন? আমি এখানে, উপর দিকে তাকান। সান্নিধ্য উপর দিকে তাকাতেই দেখতে পেল রজনী গাছের আছে ডালে বসে হাতে একটা পেয়ারা নিয়ে পা ঝুলিয়ে বসে আছি। সান্নিধ্য তো অবাক হয়ে তাকিয়ে আছে। রজনী সান্নিধ্যকে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একটা পেয়ারা ছুঁড়ে দিল। সান্নিধ্য পেয়ারাটা ক্যাচ ধরল। এরপর রজনীর গাছ থেকে নেমে আসে। কি হলো, আপনি এমন বড় বড় চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? তুমি গাছে উঠতে পারো? সান্নিধ্য বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো। পারবো না কেন? আমি তো আরো ছোট থাকতে গাছে চড়তে পারি। কেন আপনি পারেন না বুঝি? না, আমি গাছে উঠতে পারি না। সান্নিধ্য উত্তর দিল, এমা, আপনি গাছে উঠতে পারেন না? আমি মেয়ে মানুষ হয়ে গাছে উঠতে পারি আর আপনি ছেলে হয়ে পারেন না, বলে রজনী মিটিমিটি হাসতে থাকলো। সান্নিধ্যর একটু লজ্জা পেল। আসলে সত্যিই সে তো আর গাছে উঠতে পারে না। এরপর সে তো মুখটাকে গম্ভীর করে বলল, হাসছো কেন? এখানে হাসার কি হলো? মানুষ কি সবসময় সবকিছু পারে তেমন আমিও গাছে উঠতে পারি না। রজনী বুঝতে পারলে সান্নিধ্য একটু কষ্ট পেয়েছে, তাকে এভাবে বলা ঠিক হয়নি। সত্যিই তো সবাই তো আর সবকিছু পারে না, তাছাড়া উনি শহরে বড় হয়েছে। তাই রজনী মুখটাকে ছোট করে সান্নিধ্যকে বলে উঠল, আমি দুঃখিত, আসলে আমার আপনাকে এভাবে বলা ঠিক হয়নি। কিন্তু আমি আপনাকে ব্যঙ্গ করে বলতে চাইনি, এমনি মজার ছলে বলেছি। সান্নিধ্য রজনীর দিকে তাকিয়ে দেখতে পেল রজনীর ঠোঁটের কোণে থেকে হাসি সরে গেছে। তাই সে রজনীকে স্বাভাবিক করতে বলে উঠল, আমি কিছু মনে করিনি রজনী। আমি জানি তুমি মজা করে বলেছ। তাছাড়া আমি কিন্তু ভালো সাঁতার জানি। আমিও সাঁতার জানি। তাই নাকি কিন্তু তুমি আমার সাথে পেরে উঠবে না? রজনীকে রাগিয়ে দিতে হু বললেই হলো, আমি সাঁতারে অনেক ভালো। সজীব ভাইয়া ভালো সাঁতারু হয়ে আমার সাথে পেরে ওঠেনি। আর আপনি আসছেন? কি রে, এখানে কি নিয়ে কথা হচ্ছে? সজীব ওদের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের জিজ্ঞাসা করলাম। রজনী ও সান্নিধ্য সজীবের কথা শুনে ওর দিকে তাকালো। সজীব ভাইয়া দেখ, তোর এই ভিনদেশি বন্ধু বলছি আমি নাকি সাঁতারে তার সাথে পেরে উঠবো না। তুই বল আমি সাঁতারে তোর থেকেও ভালো না? সজীব ভ্রু কুঁচকে সান্নিধ্যর দিকে এবার তাকালো। তারপর রজনীর দিকে তাকিয়ে বলল, সান্নিধ্য সাঁতারের অনেক ভালো পারে, ওর সাঁতারে চ্যাম্পিয়নশিপ আছে। কিন্তু সান্নিধ্য তুই রজনীকে হারাতে পারবি না। সান্নিধ্য দিকে তাকিয়ে বলল। সান্নিধ্য ভ্রু কুঁচকে সজীবের দিকে তাকালো, এরপর চোখ দিয়ে চেঁচালো, এই তুই আমার বন্ধু, তো তুই আমার দিকে না থেকে ওর দিকে কেন থাকলি? সজীব বন্ধুর মনোভাব বুঝতে পারলো, কিন্তু কি আর করে, রজনীর হয়ে কথা না বললে রজনী পুরো বাড়ি মাথায় উঠাবে। না, আমি এখন রজনীর একমাত্র ভাই, তাই ওর দিকেই থাকবো। আবার সান্নিধ্যর দিকে অসহায় নজরে তাকালো। ঠিক আছে, আমিও দেখবো কে জিতে, তোর ওই বোন নাকি আমি? কি রজনী আমার সাথে কম্পিটিশন করবে নাকি? ভয়েই পিছিয়ে যাবে? অবশ্য যেতেই পারো, আমি কিছু মনে করব না। রজনী ভ্রু কুঁচকে সান্নিধ্যর দিকে দিকে তাকালো। এরপর দাঁতের দাঁত চেপে খানিকটা রাগান্বিত হয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমিও দেখব কে জিতে। রজনী সান্নিধ্য চোখের দিকে তাকিয়ে বলল। সজীব দুজনের দিকে তাকিয়ে দেখতে পেল যেন চোখ দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, ঠিক আছে, ঠিক আছে, আমরা বরং দুপুরের দিকে প্রতিযোগিতার আয়োজন করব। এখন সবাই বাড়ি চল, মা তোদের খেতে ডাকছে। রজনী ও সান্নিধ্য সজীবের কথায় সম্মতি জানালো। রজনী, সজীব আর সান্নিধ্য ওরা তিনজন বাড়ির দিকে হাঁটা দিল। দুপুরবেলা সজীব, সান্নিধ্য, রজনী ও তার সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। সূর্য তখন মাথার উপরে তীর্যকভাবে আলো ফেলছে। কাঠফাটা রোদে নদীতে গোসল করার মজাই আলাদা। সজীবই ঠিক করেছিল এই নদীর ঘাটে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে। নদীর এপার থেকে ওপারে যে আগে ফিরে আসতে পারবে সেই হবে উইনার। রজনী ও সান্নিধ্যকে উদ্দেশ্য করে বলল সজীব, তাহলে প্রতিযোগিতা শুরু হোক। এক মিনিট, আমার কিছু কথা আছে। রজনী সজীবকে থামিয়ে দিয়ে বলল। সান্নিধ্য ও সজীব রজনীর দিকে তাকালো। তুমি কি প্রতিযোগিতায় হার মেনে নিয়েছো? আমি আগেই জানতাম তুমি প্রতিযোগিতায় জিততে পারবে তোমার। আমরা বরং নদীতে গোসলেই, সজীব চল। রজনীর সান্নিধ্য ওর কথায় সান্নিধ্যর দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল। বোঝার চেষ্টা করলো সান্নিধ্য এইমাত্র কি বলল। যখন বুঝতে পারল তখন তার চোয়ার শক্ত হয়ে এলো। রাগে হিসিয়ে বলল, এই আপনি এত বেশি বুঝেন কেন ভাইয়ের ভিনদেশী বন্ধু? আমি কখন বললাম আমি প্রতিযোগিতা করব না? কেন এই মাত্রই তো বললে যে তোমার কথা আছে। তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ করবে না এটাই তো বলতে চেয়েছিলে, তাই না? আপনাকে এত বেশি কে বুঝতে বলেছে? আমি বলেছি আমার কথা আছে, তাই বলে এই না যে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। তুই কি বলতে চাইছিস? রজনী সজীব জানতে চাইল। আরে আমি বলতে চাইছি এই প্রতিযোগিতায় যে জিতবে সে কি পাবে? আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন, আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। পরিশেষে আমি যদি জিতে যাই তাহলে আপনি আমাকে কি দিবেন? সজীব ও সান্নিধ্য ভ্রু কুঁচকে রজনীর দিকে তাকায়। ঠিক আছে, যে জিতবে সে একদিনের জন্য তার সমস্ত আবদার পূরণ করবে। রজনীর এর খুশি দেখে কে? সে তো ভীষণ খুশি। সে উৎকণ্ঠনে বলে, আমি রাজি আছি আপনার এই শর্তে। ঠিক আছে, এখন প্রতিযোগিতা শুরু করে যাক। সান্নিধ্য ও রজনীর উদ্দেশ্যে সজীব বলল। রজনী ও সান্নিধ্য সম্মতি জানিয়ে পুকুরের পাড়ে কিনারায় দাঁড়ালো। আর ইউ রেডি? 3, 2, 1 স্টার্ট। সাথে সাথে রজনী ও সান্নিধ্য নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে শুরু করলো। সান্নিধ্য আগেই গিয়েছে, কিন্তু রজনী সান্নিধ্যর পিছনে পড়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই। রজনী প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও কিছুতেই সান্নিধ্যকে জিত দিবে না। সান্নিধ্যও কম না। সে যে করে হোক রজনীর কাছে হার মানবে। হাতে আছে সুবর্ণ সুযোগ, কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু এই মেয়ে সেই লেভেলের সাঁতার জানে। রজনীর সাথে টেক্কা দিতে ওকে বেগ পোহাতে হচ্ছে। রজনী সাঙ্গপাঙ্গ চিৎকার করে রজনীকে চেয়ার আপ করছে। ও রজনী দি, তোমাকে কিন্তু জিততে হবে, পল্টু বলে উঠল। সজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কখন কে আগে পৌঁছাবে সে অপেক্ষায়। অবশেষে আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গেলাম। আমাদের বিজয়ী হলো রজনী। রজনী সান্নিধ্যর আগে এপারে এসে পৌঁছেছে। রজনীর সাঙ্গপাঙ্গরা সবাই উচ্ছ্বাসে হৈ হৈ করে উঠল। তারা খুশিতে নাচ নাচছে। ইয়ে! রজনী দি বলে পল্টু এসে জড়িয়ে ধরল। এদিকে সান্নিধ্যর মুখটা চুপসে গেছে। রজনী সান্নিধ্য দিকে তাকিয়ে বলে উঠল, কি ভাইয়ের ভিনদেশী বন্ধু, খুব তো বলেছিলেন আমাকে কেউ হারাতে পারবে না, এখন কি হলো? হুমেই না, আপনি সাঁতারে চ্যাম্পিয়ন। দেখলেন তো, আমার সাথে পারলেন না। সান্নিধ্য সত্যি ভাবেনি ওকে রজনী হারিয়ে দিতে পারবে। হেরে গেলেন তো ফেঁসে গেলেন। এবার আমার আবদার পূরণ করুন। কি আবদার বলো? সান্নিধ্য রজনীকে জিজ্ঞেস করলো। রজনী ভাবনায় ডুবে গেল, টের পর ও মাথায় বুদ্ধি আসতেই একবার সাঙ্গপাঙ্গদের দিকে তাকিয়ে সান্নিধ্যর দিকে তাকালো। আজকে বিকালে গ্রামে মেলা বসবে, আমাদের সবাইকে আপনাকে মেলায় নিয়ে যেতে হবে, আর আমাদের যা যা লাগবে সেগুলো কিনে দিতে হবে। রজনী সাঙ্গপাঙ্গরা তো হৈ হৈ করে উঠল। রজনীর ঠোঁটের কোণে হাসি রেখা দেখা দিল।
সে হাসির দিকে তাকিয়ে সান্নিধ্য মুচকি হেসে সবাইকে নিয়ে যাওয়ার কথা বলল। রজনী হুই হুই করতে করতে বাড়ির দিকে চলে যেতে লাগলো। আর এইদিকে সজীব ও সান্নিধ্য নদীতে গোসল দিতে লাগলো। বিকেলবেলা গ্রামে মাঠে একপাশে মেলা বসেছে। নানা রঙের লাইটের আলোয় ঝলমল করছে পুরো মেলা, মানুষজনের ভিড় জমে গেছে। সান্নিধ্য ও সজীব রজনীর সাঙ্গপাঙ্গদের নিয়ে মেলায় এসেছে। তারপর ওরা সারা মেলা ঘুরে পছন্দ মতো জিনিস নিয়েছে। আর মজার মজার সব খাবার খেয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। সান্নিধ্য রজনীর হাসি খুশি মুখ দেখে ও মনে প্রশান্তি অনুভব করে। তোমার এই হাসি আমার মনের প্রশান্তি। তুমি আমার মনের সুখের কারণ। তোমাকে দিয়েছি আমার হৃদয়ের ভালোবাসা, সান্নিধ্য মনে মনে বলে। রজনী যাওয়ার সময় একবার পিছু ফিরে তাকায়। সান্নিধ্যের ওই চোখে দৃষ্টি রাখে। ওর মনে শীতল হাওয়া বয়ে যায়। মনে মনে বলে, আপনি আমার হৃদয়ের এক মুহূর্তের সুখের কারণ। কাল সান্নিধ্য ঢাকা চলে যাবে। এসেছিল বন্ধুর সাথে সব মান অভিমান মিটিয়ে নিতে, কিন্তু এসে ঘটল আরেক বিপদ। মন দিয়ে বসলো বন্ধুর বোনের দিকে। ফোন হাতে নিয়ে তাকিয়ে আছে তখনকার তোলা সেই ছবিটি দিকে। তুমি আমার মনের ঝড় তুলে দিয়েছ মেয়ে। তুমি আমার হৃদয়ের সর্বনাশী। জানি না এই ঝড় থামবে কবে, আদৌ থামবে তো। পরের দিন ভোরে সান্নিধ্য গেল ওই নদীর পাড়ে। সেখানে রজনীকে এত সকালে দেখবে আশা করেনি সে। রজনীকে দেখা তার মনটা ফুরফুরে হয়ে গেল। রজনীর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। রজনী মন খারাপ করে বসে আছে। তার মনটা কেমন যেন করে উঠল। জানে না কি সেই কারণ। সান্নিধ্য চলে যাবার কথা শোনার পর থেকেই তার ভীষণ মন খারাপ। আজ সে চলে যাবে। বাড়িতে ভালো লাগেনি দেখে সাত সকালে এই নদীটির পাড়ে এসে বসে। যখন ভালো লাগে না তখনই এখানে আসে। আবার যখন অতিরিক্ত খুশি হয় তখনও এখানে আসে। এই নদীটি যেন ওর ইচ্ছে নদীর। এত সাত সকালে এখানে কেন বসে আছো রজনী? আকস্মাৎ কোনো পুরুষালী কণ্ঠে পিছু ফিরে তাকায়। আবার নদীর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। এমনি বসে আছি, স্থির কণ্ঠ উত্তর দেয়। সান্নিধ্য ওর পাশে এসে বসে। সকলে নদীর হাওয়া মনটা শীতল অনুভব করে। দুজনে চুপ করে বসে আছে। মন খারাপ? নীরবতা ভেঙে সান্নিধ্য জিজ্ঞেসে, আচ্ছা ভাইয়ের ভিনদেশি বন্ধু, আপনি এখান থেকে যাওয়ার পর আমাকে ভুলে যাবেন তাই না? আচমকা রজনীর এমন প্রশ্নে সান্নিধ্য ভড়কে গেল। পর মুহূর্তে স্বাভাবিক হয়ে জবাব দিল, আমি তোমাকে ভুলবো কি করে মেয়ে? তুই যে আমার অস্তিত্বে মিশে গেছিস। আমার আপন সত্তা হারিয়ে গেল, তোকে বলা আমার পক্ষে অসম্ভব। রজনী তাকিয়ে আছে সান্নিধ্যর দিকে। দুজনের নয়নের সন্ধি ঘটল। কেউ চোখ নামানো না। স্থিরভাবে তাকিয়ে আছে দুজনের চোখের দিকে। রজনী দেখল চোখ জোরে যেন না বলা অনেক কথা বলতে চায়। আচ্ছা রজনী, আমি চলে যাব বলে কি তোমার মন খারাপ? সান্নিধ্য রজনীর মুখটা ভার দেখে আচমকা প্রশ্নটা করে। রজনী কি উত্তর দিবে? ওর তো সত্যি ভালো লাগছে সান্নিধ্য চলে যাবে দেখে। মনে যেন একরাশ বিষাদ নেমে এসেছে, কিন্তু কেন সে জানে না। তারপরে সান্নিধ্যের চোখের দিকে দৃষ্টি স্থাপন করে প্রত্যুত্তর করে, কিছুটা খারাপ লাগছে। কেন? জানি না, হয়তো আপনার সাথে 2 দিনে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। কিন্তু সান্নিধ্যর মন মানতে চাইছে না, অন্য কিছু শুনতে চাচ্ছিল রজনীর মুখ থেকে। কিন্তু কি শুনবে? রজনী তো ছোট মানুষ। ওর কি আর ওর প্রতি কোন অনুভূতি তৈরি হবে? হয়তো না। এরপর সান্নিধ্য কিছু একটা ভেবে ওর গলায় থাকা একটি লকেট যুক্ত মালা রজনীর গলায় পরিয়ে দেয়। আকস্মাৎ গলায় ছোঁয়া লাগতে রজনী ভড়কে যায়। গলায় শীতল কিছু অস্তিত্ব পেতে রজনী গলার দিকে হাত দিতে দেখতে পায় একটা সুন্দর লকেট যুক্ত মালা। রজনী ভ্রু কুঁচকে সান্নিধ্যর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। সান্নিধ্য রজনীর মনোভাব বুঝতে পেরে বলে, যতদিন এটা তোমার কাছে থাকবে তুমি মনে করবে ততদিন আমি তোমার পাশে থাকবো। আর যদি আমাকে মনে না রাখতে চাও তাহলে এটা খুলে ফেলো। রজনী লকেটটির দিকে আরো একবার তাকায়। এই স্বক্ষরের উপর সাদা সাদা পাথর দিয়ে কাজ করানো, যা রোদের আলো ঝলমলিয়ে উঠেছে।
এখন যেতে হবে রজনী। বাড়িতে সবাই আমাদের খোঁজ করবে বলে চলে যেতে লাগলো। আমিও আপনাকে মনে রাখবো ভাইয়ের ভিনদেশী বন্ধু। সান্নিধ্য রজনীর কথায় থেমে দাঁড়ায়, তবে ঘুরে তাকায় না। তাকালে যে সর্বনাশ অবধারিত, তাই সে চলে যেতে থাকে। রজনী তার ভাইয়ের ভিনদেশী বন্ধুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চোখগুলো যেন ছলছল করে উঠছে, কান্নাগুলো যেন উপচে পড়তে চাইছে। যেভাবে হুট করে এসেছিস ঠিক সেভাবে যেন লুটে নিয়ে গেল। সোনা দানা টাকা পয়সা কিছু নেই, নিয়ে নিয়েছে মন। রজনীর ওই ছোট্ট মনটাকে লুট করে নিয়ে গেছে। হয়তো তাদের আবার ভবিষ্যতে দেখা হবে, হয়তো বা না। কিন্তু রজনী অপেক্ষা করবে তাদের আবার দেখা হওয়ার জন্য। দিন আসে, মাস আসে, বছরের পর বছর আসে যায়, প্রকৃতি যেন তার আপন গতিতে চলমান ধারা বজায় রাখে। ঠিক তেমনই পেরিয়ে গেছে 3টি বছর। বদলেছে সময়, পরিবর্তন এসেছে নতুন ধারায়। তেমনি সেই ষোড়শী বালাকাটি এখন উনিশের ঘরে। আগে কোমরে আঁচল গুজে সারা গ্রাম চড়ে বেড়াতো। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, অন্যের গাছের আম পেড়ে খাওয়া, পুকুরে গোসল করে ছেলে মেয়েদের সাথে কানামাছি খেলা, এগুলো আর এখন করা হয়ে ওঠে না। এখন সে নিরিবিলি একা ঘরে কোণে বা ছাদের চিলেকোঠার ঘরে বসে থাকে। মাঝে মাঝে ওই ইচ্ছে নদীটির তীরে বসে বসে প্রহর গুনে। সবকিছুতে নতুনত্বের ছোঁয়া লাগলেও নদীটির কোন পরিবর্তন হয়নি। 3টে বছর চলে গেল, অথচ আপনার দেখা মিলনা ভাইয়ের ভিনদেশী বন্ধু। আমাকে কি আপনার মনে পড়ে না? ও ইচ্ছে নদী, তোমার তরে আমি আমার মনের কথা বলি, তবুও কেন তুমি শুনতে পাও না আমার কথা? তুমি তো আগে আমার কথা শুনতে, তবে এখন কেন শোন না? তবে কি আমার অপেক্ষার প্রহর শেষ হবে না? সেদিন সান্নিধ্যের সাথে সজীব ও ঢাকা চলে গিয়েছিল। বছরে 2-1 বার করে বাড়ি ফিরে আসতো। ভাইকে পেয়ে রজনী ভাইয়ের বুকে হামলে পড়তো। কান্না করতে করতে কত শত অভিযোগ জানাতো। সজীবও বোনের অভিযোগ শুনত। তারপর স্নেহের সহিত বোনকে আদর করত। রজনী কখনো সান্নিধ্যর কথা জিজ্ঞেস করতো না, অভিমানে বাড়িতে বাবা মা জিজ্ঞেস করলে বলতো সে ভালো আছে। সান্নিধ্য ও সজীবের বাবা মারও সাথে ফোন টুকটাক কথা বলতো। রজনী অধীর আগ্রহে বসে থাকতো, হয়তো তার সাথে কথা বলবে, কিন্তু তাকে নিরাশ করে তার সাথে কথা বলা তো দূর, তার খোঁজ খবরও নিত না। রজনীর মনে খুব অভিমান হতো। সেও আর সান্নিধ্যের কথা জিজ্ঞেস করতো না। আর কত অপেক্ষা করব ইচ্ছে নদী, তবে কি সে আর ফিরবে না? হঠাৎ কারো ডাকে রজনী ভাবনা থেকে বেরিয়ে এলো। রজনীদি বলতে বলতে পল্টু কোথা থেকে যেন দৌড়ে এসে হাঁপাতে লাগলো। কি হয়েছে রে পল্টু, তুই দৌড়ে এলি কেন? কারো কি কিছু হয়েছে? চিন্তিত কণ্ঠে রজনী বলে উঠল। ওই পরশ আবার কিছু বলেনি তো? আজ ওই পরশ বেটাকে দেবো কেলানি, ওটাকে কিছু বলা হয় না দেখে বেশিবার বেড়েছে না। আজ ওকে বুঝাবো। এই রজনী কি? রজনী রাগে হিসিয়ে বলে উঠল। আরে রজনীদি, আগে তো শোন কথা। কারো কিছু হয় আর ওই পরশ হারা দমও কিছু কয় নাই। আজকে ওই পাড়াতলির মোড়ে শহরে থেইকা মানুষ আইছে, ইয়া বড় একখান গাড়ি নিয়া। হাতের ইশারায় পরিমাপ করে দেখালো পল্টু। ও আর এমন কি? উইশানি গা ছাড়া ভাব নিয়ে। উইশানি এমন গা ছাড়া ভাব পল্টুর ভালো লাগলো না, তাই বলে উঠল, ওই তুমি যাইবা না দেখতে? না, যাব না। কেন যাইবা না? আগে তো দৌড়ে যাইতা, এখন কেন যাইবা না? চলো না যাই বলে পল্টু জোর করতে লাগলো। বললাম তো পল্টু, আমি যাব না। তোর যেতে হলে তুই যা, আমাকে কেন টানছিস? গম্ভীর গলায় পল্টুকে বলল। পল্টু রজনী ধমক খেয়ে দমে গেল। খানিকটা অভিমান হলো মনে। চোখ ছলছল করে উঠল। তুমি আগে মেলা ভালো আছিলা, আমাগো সাথে খেলতা, আর এখন তুমি আমাগো সাথে মিশো না। তুমি খুব পচা হয়ে গেছো রজনীদি। থাক, আমি আর তোমারে জ্বালামো না, কন্দনরত স্বরে বলে চলে যেতে লাগলো। রজনী পল্টু আঁখি জোড়ার দিকে তাকাতে অনুশোচনা হলো। পল্টু শোন আমার। পল্টু চলে গেল। রজনী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে।
বিকেল গড়িয়ে এলো, রজনী বাড়ির দিকে হাঁটা দেয় মন খারাপ করে। ওর খুব খারাপ লাগছে এখন শুধু শুধু পল্টুকে ধমক দিয়ে। ও নিজেই তো পল্টুকে উস্কে দিয়েছিল। আগে যখন শহর থেকে মানুষ আসতো তখন ও পল্টুর মাধ্যমে খবর পেয়ে ছুটে যেত দেখার জন্য হয়তো ভাইয়ের ভিনদেশি বন্ধু আসবে। কিন্তু প্রতিবার যে এসে নিরাশ হয়ে ফিরে আসতো। সে যে আর আসে না। তাই এগুলো নিয়ে আর মাথা ঘামায় না। পথিমধ্যে পরশের ডাকে রজনী ভাবনা থেকে বেরিয়ে এলো। রজনী চলছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? কি রাতে রানী বাড়ি ফিরছো নাকি? আমাকেও নিয়ে যাও। আমি আসি তোমার সাথে। রজনী বিরক্তিতে নাক মুখ কুঁচকাল। এই পলাশ নামের ব্যক্তিটিকে রজনী প্রচুর বিরক্ত লাগে। রজনী এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেখান থেকে এই পলাশ ওর পিছু নিয়ে আছে। রাস্তাঘাটে যেখানে পায় সেখানে বিরক্ত করে। কি হলো, রাতের রানী আমাকে নেবে? পরশ কথাটি বলে মিটিমিটি হাসতে লাগলো। কি সমস্যা কি আপনার পরশ ভাই? এত বিরক্ত কেন করেন? কই আমি তোমাকে বিরক্ত করি? আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝো না। কিন্তু আমি আপনাকে পছন্দ করি না পরশ ভাই। পরশের খুব রাগ হলো। শোন রাতে রানী, তুই হবি আমার মনে রানী। তোকে বিয়ে করে নিয়ে যাব আমার বাড়ি। রজনীর হাত টেনে নিয়ে। আমার হাত ছাড় পলাশ বলে রজনী হাত ছাড়াতে মুচড়ামুচড়ি করল। তবু পরশ হাত ছড়ল না। হঠাৎ পরশ ছিটকে পড়ে গেল। কেউ একজন এসে পরশকে জোরে টান দিয়ে নিচে ফেলল। রজনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল, পরমুহূর্তে সে থমকে গেল। আর কতদিন পর সে তার কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখল। তার শরীর যেন স্থির হয়ে গেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই পরিচিত মুখখানার দিকে। সান্নিধ্য রজনীর দিকে একবার তাকিয়ে পরশকে মারতে মারতে বলে উঠল, তোর সাহস কি করে হয় আমার রজনীকে স্পর্শ করার? তুই এই হাত দিয়ে ধরেছিলি না? এই হাত দিয়ে বলে হাত মোড়াতে মোড়াতে হাতে জড়িয়ে একটা টান দিয়ে মেঝেতে ফেলে মুচড়ে ধরল। ফলস্বরূপ পরশের হাত তৎক্ষণাৎ ভেঙে গেল। এই কে তুই, আমার গ্রামে এসে আমাকে মারছিস? বলে সান্নিধ্যর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সান্নিধ্যর দিকে তেড়ে আসে। তোর জম সান্নিধ্য পরশের নাক বরাবর এক ঘুষি মারে। পরশের নাক দিয়ে কলকলিয়ে রক্ত বের হয়ে আসে। সান্নিধ্য তেড়ে গিয়ে আবার মারতে নিলে রজনী এসে থামায়। কি করছেন কি, ওনাকে মেরে ফেলবেন নাকি? সান্নিধ্য রজনীর কথায় শান্ত হয়। এরপর পরশের দিকে রক্তচক্ষু নিয়ে হিসহিসে বলে ওঠে, আজ রজনীর জন্য বেঁচে গেলি, নয়তো তোকে জমের বাড়ি পাঠাতাম। পরশ উঠে দ্রুত সেখান থেকে চলে যায়। সান্নিধ্য ঘুরে তাকাতে দেখল রজনী হেঁটে চলে যাচ্ছে। সান্নিধ্য বুঝতে পারল রজনী অভিমান করে আছে। রজনী দাঁড়াও বলে সান্নিধ্য রজনীকে ডাক দিল। কিন্তু রজনী দাঁড়ালো না, হেঁটে যেতে লাগলো। সান্নিধ্য দৌড়ে এসে রজনীর পাশে দাঁড়ালো। রজনী হাত ধরে ওকে টান দিল। ফলস্বরূপ রজনী তার সামলাতে না পেরে সান্নিধ্যর বুক আঁচড়ে পড়ল। আকস্মাৎ এমন ঘটনায় ও স্তব্ধ হয়ে গেল। এই মেয়ে, তোমাকে আমি দাঁড়াতে বললাম না, তারপরও তুমি না দাঁড়িয়ে চলে যাচ্ছ কেন? রজনীর বাহু ধরে হিসহিসিয়ে বলল সান্নিধ্য। রজনী কোন কথা বলতে পারল না। ওর জবান যেন বন্ধ হয়ে গেছে। মুখ দিয়ে কোন কথা বেরিয়ে আসতে পারছে না। তুমি কি আমাকে ইগনোর করছো? আমি জানি তোমার অভিমান হয়েছে, তাই বলে আমার সাথে কথা বলবে না? আমি কি এতটাই পর হয়ে গিয়েছে? আমার সাথে কি কথা বলা যায় না? সান্নিধ্য কাতর স্বরে বলল। রজনী সান্নিধ্যের কাতর কণ্ঠ শুনে ওর বুকের ভিতর ধক করে উঠল। এতদিন পর সে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে ওর চোখগুলো ছলছল করে উঠল। মনে হচ্ছে যেন এখনই ওই একই জোড়া দিয়ে পানিগুলো বের হয়ে আসবে। পরমুহূর্তে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, যে এতদিন আমার খোঁজ নেয়নি, আমার কথা ভাবেনি, তার সাথে কিভাবে কথা বলবো? আমি তাকে চিনি না বলে সান্নিধ্যর হাত ছাড়িয়ে নিতে লাগলো। সান্নিধ্য রজনীর কথায় ভ্রু কুঁচকে তাকালো, এরপর হাতের বাঁধন আরো শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলে উঠল, কে বলেছে আমি কারো খোঁজ নেইনি, কারো কথা ভাবিনি? সে কি জানে আমি তার কথা শয়নে স্বপ্নে সবসময় ভেবেছি? রজনী বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সান্নিধ্যর দিকে।
ও কি মাত্র ভুল শূন্য সান্নিধ্য তার কথা ভেবেছে, তার খোঁজ খবর নিয়েছে। কিন্তু পরবর্তী নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলে উঠল, হাত ছাড়ুন। আশেপাশে মানুষ দেখলে আমাকে খারাপ বলবে সান্নিধ্য ভাইয়া। আমি চাই না কেউ আমাকে খারাপ কথা বলুক। সান্নিধ্য হাত ছেড়ে দেয়। রজনীর সান্নিধ্য থেকে দূরে সরে দাঁড়ায়। এরপর বাড়ির দিকে হাঁটা দেয়। সান্নিধ্য রজনীর দিকে কোমল দৃষ্টিতে তাকায়। এই মেয়েকে সে চিনতে পারছে না। যে মেয়ে ওকে কখনো ভাইয়ের ভিনদেশী বন্ধু ছাড়া অন্য কোন কিছু ডাকেনি, সে আজ ওকে সান্নিধ্য ভাইয়া বলে ডাকছে। মনে কি তোমার খুব বেশি অভিমান জমেছে রজনীকে? সান্নিধ্য রজনীকে পিছন থেকে বলে। রজনী সান্নিধ্য কথা শুনে থমকে দাঁড়ায়। পিছু না ফিরেই বলে, আমরা তার প্রতি অভিমান করি যে আমাদের খুব বেশি প্রিয়, আপনি আমার খুব বেশি প্রিয় নয়। তাহলে আমি তোমার খুব বেশি প্রিয় হতে চাই রজনী। রজনী শুনল কিন্তু আর দাঁড়ালো না, চলে গেল। রজনী বাড়িতে ফিরে হঠাৎ বসার ঘরে অনেক অপরিচিত মানুষকে দেখতে পেয়ে ভড়কে গেল। রজনীর উপস্থিতিতে সবাই রজনীর দিকে তাকালো। আরে রজনী, তুই এসেছিস? সেই দেখ, সান্নিধ্যর পুরো পরিবার এসেছে তোর সাথে দেখা করতে, যা ওদেরকে সালাম দে। রজনীর মা রজনী কানে কানে বলল। রজনী সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। এরপর নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। রজনী তাড়াতাড়ি এই শাড়িটা পরে নে বলে রজনীর মা ওর দিকে একটা শাড়ি দিল। রজনী শাড়িটা দেখলো, এর ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকাতে ওর মা বলল, একটু পর তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মানে? রজনী অবাক হওয়া কণ্ঠে বলল, মানে টানে কিছু না, তুই আর দেরি না করে তৈরি হয়ে নে। বলে রজনীর মা কাকে যেন ডাকতে ডাকতে চলে গেল। আর এদিকে রজনী হতভম্ব হয়ে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই দরজা দিয়ে সজীব ঘরে ঢুকল। রজনী সজীবের দিকে চোখ তুলে তাকায়। সজীব রজনীর মনোভাব বুঝতে পেরে বলে ওঠে, আজ তোর সাথে সান্নিধ্যর বিয়ে। একটু পর কাজী এসে তোদের বিয়ে পড়াবে। তোরা আমার মতবাদ না নিয়ে আমার বিয়ে ঠিক করলি। আমি এই বিয়ে করব না, রজনী সজীবকে বলল। সজীব জানে রজনী অভিমান করে এই কথা বলেছে। তাই সে রজনী বোঝানোর জন্য বলল, দেখ রজনী, আমি জানি তুই সান্নিধ্যকে ভালোবাসিস। ভাইয়ের কথা শুনে রজনীর বুকটা ধক করে উঠল। সজীব আবার বলতে থাকল, তুই সান্নিধ্যর উপরে অভিমান করে আছিস। কিন্তু এখানে সান্নিধ্যর কোন দোষ নেই। তুই কি জানিস সান্নিধ্য তো তোকে ভালোবাসে? ভালোবাসার কথা শুনে রজনী থমকে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে সজীবের দিকে। সজীব আবার বলতে শুরু করে, সান্নিধ্য তোকে সেই 3 বছর আগে থেকেই ভালোবাসে। সান্নিধ্য নিজে আমাকে তোর ব্যাপারে বলেছে। আমি তো সান্নিধ্যর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু সান্নিধ্য আমার তোর জন্য অনেক আকুতি মিনতি করেছে, এমনকি কান্নাও করেছে। আমার দুহাত জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলেছিল তোর বোনটাকে আমার দিবি, আমি কখনো তোর বোনের অবহেলা করব না, তাকে অনেক যত্নে আগলে রাখবো। আমি সেই দিন সান্নিধ্য কথা ফেরাতে পারিনি। কিন্তু ওকে বলেছিলাম আমার বোন যদি তোকে না মেনে নেয় তাহলে আর আমি এদিকে এগোবো না। সেও আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু আমি যখন পরবর্তী দেখলাম যে তুই সান্নিধ্যকে পছন্দ করিস, তখন আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না। কথাটা সান্নিধ্য বলার সাথে সাথে সান্নিধ্য মুখ হাস্য উজ্জ্বল হয়ে উঠেছিল। ও সেদিন ভীষণ খুশি হয়ে আমার হাত দুটো ধরে কান্না করেছিল। তখনই দুই পরিবারকে তোর আর সান্নিধ্য ব্যাপারে জানানো হয়, তারা মেনে নেয়, কিন্তু তোর বড় হওয়ার অপেক্ষা করে আর বলে দেয় যেন সান্নিধ্যকে নিয়ে তোর সামনে আর কোন কথা না হয়। এতে তোর পড়ালেখার ক্ষতি হতে পারে ভেবে। এরপর আমরা আর তোর সামনে কোন কথা বলিনি, বললেও সান্নিধ্য যে তোকে ভুলে গেছে, তোর খোঁজ নেয়নি, এগুলো তোকে বুঝিয়েছি। কিন্তু জানিস সান্নিধ্য প্রতিদিন তোর খোঁজ নিয়েছে, তোর কথা জিজ্ঞাসা করেছে, এমনকি আমার মাধ্যমে তোর অনেক ছবি সান্নিধ্যর ফোনেও রয়েছে। তুই আর রাগ করে থাকিস না। ছেলেটা কষ্ট পাচ্ছে। এতদিন তোর জন্য অপেক্ষা করতে করতে মরেছে। তুই বিয়েটা করে নে। ভাইয়ের ভিনদেশী বন্ধু আমাকে ভালোবাসে আরো আগে থেকে, বলে রজনী আনন্দে নেচে ওঠে। ইস, আমি তো ভাবতে পারছি না। আমি তো তার জন্য অপেক্ষা করেছি।
কিন্তু সেও যে আমার জন্য অপেক্ষা করেছে আমি তো জানতামই না। পরক্ষণে রজনী মনে হলো, ইস, আমি এটা কি করলাম, ওনার সাথে পর্যন্ত কথা বললাম না। আমি তো উনাকে অনেক কষ্ট দিয়েছি। রজনীর অনুতাপ বোধ হলো, আমি যখন কষ্ট দিয়েছি তখন আমি সেই কষ্ট নিরাময় করব বলে রজনী শাড়িটা হাতে নিল। লাল রঙের শাড়ি, বেশ সুন্দর জড়ি দিয়ে কাজ করা, একদম ইউনিক টাইপের। রজনী তৈরি হয়ে নিল। রজনী নিজের ঘরে চুপ করে বসে আছে। কিছুক্ষণ আগেই তার সাথে সান্নিধ্যর বিয়ে পড়ানো হয়েছে। মনে একরাশ আনন্দ, আবার এক অজানা অনুভূতি ঘিরে ধরেছে রজনীর শরীর জুড়ে। সান্নিধ্য তার স্বামী, এটা ভাবতেই রজনীর মনটা কেমন যেন করে উঠল। ভাবতে ভাবতেই সান্নিধ্য দরজা খুলে ঘরে ঢুকে বিছানায় বসে থাকা তার নববধূকে দেখে, যে তার দেয়া লাল শাড়ি পরে বসে আছে, হাতে গলায় তার দেয়া অলংকার, একদম যেন কোমল লাল পদ্মফুলের মতো লাগছে। রজনীকে কোনো ভাবনায় ডুবে থাকতে দেখে সান্নিধ্য সালাম দিয়ে তার নববধূর দিকে তাকায়। রজনী কোন পুরুষালী কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসতেই সান্নিধ্যর দিকে তাকায়। এরপর কিছু একটা ভেবে সালামের উত্তর দিয়ে মাথা নিচু করে রাখে। এখনো কি আমার উপর অভিমান করে আছো রজনী? কিন্তু বিশ্বাস কর, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমার সাথে কথা বলার জন্য অনেক অপেক্ষা করেছি। তুমি জানো না রজনী, তুমি আমার অনেক অপেক্ষার প্রাপ্তি। এখনো কি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে রজনী? সান্নিধ্য কোমল কণ্ঠে বলে উঠল। রজনী সান্নিধ্যর কথা শ্রবণেন্দ্রিয় হতে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সান্নিধ্যর বুকে। এরপর হাউমাউ করে কাঁদতে থাকলো। রজনী কান্নার এর আওয়াজ পেয়ে সান্নিধ্য রজনীর মুখটা আলতো করে ধরে একটু উপরে নিল। এরপর চোখে চোখ রেখে রজনী চোখে জল হাতের আঙ্গুলের স্পর্শে আলতো করে মুছে দিল। হুশ, কাঁদেন না। এখন থেকে তুমি আর কাঁদবে না, অনেক কান্নাকাটি করেছো। এখন থেকে আমি তোমার মুখে হাসি দেখতে চাই। তোমার ওই মুখে লেগে থাকা মিষ্টি হাসি আমার মনে ঝড় তুলে দিয়েছিল। আমি আপনাকে তখন অনেক কষ্ট দিয়েছি, তাই না? কিন্তু কি করব, আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছি কখন আপনি আমার সাথে কথা বলবেন। কিন্তু আপনি আমার সাথে কথা বলেনি। আপনি আর সেদিনের পর থেকে আসেননি। আপনি এই আমাকে এটা দিয়েছিলেন না, গলা থেকে সান্নিধ্যর সেই লকেট যুক্ত চেইনটি দেখিয়ে। সান্নিধ্য অবাক হয়ে চেইনটির দিকে তাকায়। এরপর বিস্ময় নিয়ে বলে ওঠে, তুমি এই চেইনটি এখান পরে আছো? আমি এটি কখনো খুলিনি, আর না তো আপনাকে বলেছি। এই লকেটটি বুকে নিয়ে আপনাকে মনে করেছি। সান্নিধ্য আবেগপ্রবণ হয়ে রজনীর কপালে ওষ্ঠ ছোঁয়ালো। রজনী পরম আবেশে চোখ বুজল। এরপর রজনীকে শক্ত করে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। পরক্ষণে কিছু মনে পড়তেই রজনীকে নিয়ে কোথায় যেন যেতে থাকলো। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন এই রাতের বেলা? হুশ, কোনো কথা না, আমার সাথে চুপচাপ এসো। রজনী এর কোন কথা না বলে চুপচাপ যেতে থাকলো সান্নিধ্যর পিছন পিছন। সান্নিধ্য ওকে নিয়ে এসে থামলো ইচ্ছে নদীটির তীরে। রজনী অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে মনে মনে অনেক খুশিও হয়েছে। এরপর সান্নিধ্যর দিকে তাকাতে সান্নিধ্য তাকে সেখানে বসার ইশারা করে। রজনী সেখানে বসে পড়ে। সান্নিধ্য ও রজনীর শরীর ঘেঁষে সেখানে বসে পড়ে। তুমি কি জানো রজনী, তোমাকে কখন কোথায় দেখে আমার মনে ঝড় উঠেছিল? ঠিক এই জায়গায় তোমাকে দেখে আমার মনে এক অজানা অনুভূতি তৈরি হয়েছিল। সেদিন তোমার ওই কোমল মুখের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি আমার মনকে ফাঁসিয়েছিল। আজ আমাদের এই পূর্ণতার দিনে, তাই তো তোমাকে আমি নিয়ে এসেছি এখানে। রজনী সান্নিধ্যর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সুদর্শন পুরুষটিকে এসে ভালোবাসে ভুল করেনি। আমি আপনাকে পেয়ে সত্যি ভাগ্যবতী। জানেন, আমি এই ইচ্ছে নদীর কাছে আপনাকে নিয়ে অনেক অভিযোগ করেছি। কেন সে আপনাকে আমার কথা বলে না? আপনি কেন আমার কথা মনে করেন না? কিন্তু আজ আপনাকে আমি পেয়েছি, তাই আমি তাকে বলতে চাই। শোন ইচ্ছে নদী, আমি আমার ভাইয়ের ভিনদেশী বন্ধুকে সারা জীবনের জন্য পেয়ে গেছি। সান্নিধ্য হাসছে তার বউয়ের পাগলামি দেখে। এরপর সে রজনীকে তার দিকে টেনে আনে। দুহাত গালে রেখে কপালে মাঝবরাবর ওষ্ঠ স্পর্শ করে। রজনী সান্নিধ্যর আদর মাখা স্পর্শ লাজুক হাসে।
সান্নিধ্য সেই হাসির দিকে তাকিয়ে থাকে। এরপর রজনীকে বুকে জড়িয়ে ধরে বলে, একদিন তুমি আমাকে বলেছিলে না আমি তোমার প্রেম দরিয়ার মাঝি হব কিনা। আমি সেই দিন কিছু বলিনি, কিন্তু আজ আমি বলছি, আমি তোমার প্রেম দরিয়ার মাঝি হব। আমি তোমাকে ভালোবাসি রজনী, খুব ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি ভাইয়ের ভিনদেশী বন্ধু। সমাপ্ত।